থেকে বললেন, তাহলে ভাবো যে আমি কি ভাবছি। সে রাতে স্বয়ং ইয়ারকে আমার কল রিসিভ করে বলল যে সে ওর ফিয়ান্সি। তখন আমি কি জানতাম যে এত বড় ঘটনা? এই কথাটা অ্যাটলিস্ট আমায় তো বলতে পারতে। আমি কোনো কথা বলার সুযোগ পেলাম না। ধারা আর ঈশা যেসব আজগুবি কথা শুরু করেছে, পাগল করে দিয়েছে ইতিমধ্যে। অবশ্য ওরা দুজনও যাচ্ছে আমাদের ওয়েডিং সেরিমনিতে। ধ্রুব স্যার যেহেতু আনভিরের চাইল্ডহুড ফ্রেন্ড, তাই ওনাকেও আসতে বলা হয়েছিল। তবে ওনার নেক্সট উইকে একটা অপারেশন থাকায় উনি হয়তো অ্যাটেন্ড করবেন না। ধারা এবার দুষ্ট চাহনি দিল আমাকে, বলে উঠলো, আচ্ছা, তোদের প্রেম কি লাভ এট ফার্স্ট সাইট আহি? উনি তোকে কি বলে ডাকে? নর্মালি আহি, জান, নাকি বেবি? আরও এমন কিছু প্রশ্ন ছিল যে আমি শুধু পারছি না এদের থেকে কেটে পড়তে। আমি অস্থির হয়ে বললাম, আরে পাগল হলে নাকি? তো পাগল হব না? আমাদেরই একজন ইয়ার্কের ওয়াইফ, যে ইয়ার্কের ভয়েস, আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি, লুকে মেয়েদের দফা রফা হয়ে যায়। আর সেই মানুষটা পুরো মহলের সামনে কিভাবে বলল, ডোন্ট ডেয়ার টু টাচ মাই গার্ল। আমারই এভাবে কেউ বললে তো আমি মরেই যাব। শেষ কথাটা একসাথে বলে উঠলো দুজনে। আমি যেন আরো মিয়ে ফেলেছি নিজেকে। তখনই মোবাইলের রিং বাজাতে ধ্যান কাটলো। স্ক্রিনে মানুষটার নাম দেখে আমি তো পুরো কে কল দিয়েছে রে? ধারার সব প্রশ্নের ঢোক গিলি আমি। ওর কথায় উত্তর না দিয়ে রিসিভ করে মিনমিনিয়ে কণ্ঠে বললাম, কিছু বলবেন? চট করে বুঝে গেল ঈশা আর ধারা যে অপর প্রান্তের মানুষটাকে। আরিপেতে আনভিরের কণ্ঠ শুনলো, ডিউটি শেষ? হুম, পার্কিং লটে আসো, তাহলে ওয়েট করছি। আচ্ছা। কল কেটে দেওয়ার পর দুজনের দিকে তাকিয়ে দেখলাম মিটিমিটি হাসছে ওরা। জিজ্ঞেস করলো, কি বললেন উনি? পার্কিং সাইডে আছেন, নিতে এসেছেন আমায়। ওহো, দুজন একসাথে বলে ওঠাতে আমি তড়িঘড়ি করে অ্যাপ্রন খুলে ডেস্কে রেখে দিলাম। যত দ্রুত হোক এই দুই পাগল থেকে পালাতে হবে। যাওয়ার সময় ঈশা বলে উঠলো, বেস্ট অফ লাক আহি মেরি জান। পার্কিং লটে গাড়ি খুঁজতে সময় লাগেনি আমার। দেখলাম উনি গাড়ির ভেতরে বসে ফোন চালাচ্ছেন। আমায় বসতে দেখে এক পলক তাকে উনি মিহি হাসলেন। ওনার সেই হাসি মুহূর্তেই আমায় নাড়িয়ে দিল। মোবাইল রাখতে রাখতে উনি বলে উঠলেন, টায়ার্ড? একটু। আনবির কথা বললেন না আর গাড়ি স্টার্ট করে গন্তব্যের দিকে গেলেন। আজ রাতে সবাই একসাথে নাহিদ ভাইদের বাড়ি অর্থাৎ খাগড়াছড়ি যাব আমরা। আজরান ভাইয়া আগেই বড়সড় এক পিকনিক বাস রেডি করে রেখেছেন। বাসায় গিয়ে দেখি ব্যাগপত্র গুছিয়ে হুলস্থুল কাণ্ড করেছে সবাই। ইভেন আমাদের নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে মামুন ভাইয়া আর নাহিদ ভাইয়ার বোন রিমি আপু এসেছে। সবাই স্পষ্ট বলেছে এখন থেকে বিয়ের আগ পর্যন্ত আনবির আর আমার একসাথে থাকা মানা। মেয়েরা কোণে পক্ষে আর ছেলেরা পর পক্ষে হয়ে কাজ করবে। আনবির এই শুনে আহত হয়েছিলেন বেশ, করুণ চাহনি দিলেন আমার দিকে। সবাই এ নিয়ে কি হাসাহাসি, উফ। বাসে ওঠার সময় আনবির হঠাৎ সবার চক্ষু গোচরে ইয়ার্ডের দিকটা নিয়ে গেলেন আমায়। আমি তটস্থ হয়ে বললাম, আরে কি করছেন? রিমিয়া পর নীলু দেখলে আপনার অবস্থা খারাপ করে দিবে আনভির। সময় বিলম্ব না করে আমায় কাছে টেনে দীর্ঘক্ষণ কপালে ওষ্ঠদয় রাখলেন আনভির। আমি আবেশে চোখ বন্ধ করে ফেললাম। কোনো মতে নিজেকে সামলে মাথা উঁচিয়ে দেখলাম আমি আনভিরকে। ওনার চোখে মুখে অস্থিরতার ভাব, নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন। অতঃপর আমার পেছনে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালেন উনি। পরিস্থিতি আর আবেগ ঘন হয়ে এলো যেন। আনভির নিঃশব্দে আছেন, কিন্তু আমি ভয়ে আছি রিমিয়াপু আমায় খুঁজছেন কিনা আবার। আনভির এবার আমার লালাভ মুখ দেখে মিহি হাসলেন, তারপর মাথা নিচু করে কানের কাছে আড়ষ্ট কণ্ঠে বললেন, এত লজ্জা পেলে চলবে না বেবি গার্ল, অভ্যাস করে নাও। রিটার্ন বিয়ের পর আমার কিন্তু ঠোঁটে টাইট কিস করতে হবে। বলেই চলে গেলেন আনভির। আমি নিস্তব্ধ নিষ্পলক হয়ে তাকিয়ে থাকলাম ওনার যাওয়ার দিকে। বাতাস বইছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। ওনার কথাগুলো ঝংকারে নেয় কর্ণকুহুরে বাসে ঠকলো। অতঃপর রিমি আপুর ডাকে বাসে উঠলাম আমি। নাহিদ ভাইয়া লম্বা একটা ভাষণ শেষ করার পরপরই শুরু হলো খাগড়াছড়ির দিকে যাত্রা। পাহাড়ি বুনো গন্ধ ভেসে আসছে নাকে। চোখ খুলে পাহাড়ি পথের আঁকে বাঁকে নিজেকে আবিষ্কার করলাম। অর্থাৎ খাগড়াছড়িতে এসে পড়েছি আমরা। পুরো পিকনিক বাসটা এখনো ঘুমিমগ্ন। আকাশে সবে মাত্র আলো ফুটে ওঠা শুরু করেছে। এ সময় পাহাড়ে ঘেরা এই দৃশ্যগুলোকে লাগছে মায়া কাননের মতো।
আমি ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। হঠাৎ অপ্রত্যাশিত মানুষটাকে দেখে চমকে উঠলাম বেশ। আনভীর ঘুমিয়ে আছেন, তার এক হাত আমার হাতে আবদ্ধ আর মাথাটা আলতোভাবে সিটে এলিয়ে দেয়া। সদ্য ফুটে ওঠা আলোয় অন্যরকম লাগছে ঘুমন্ত আনভীরকে। আমি অপ্রতিভ হলাম, কেননা হঠাৎ ঘুম থেকে উঠে ওনাকে দেখার জন্য নার্ভ সচল ছিল না আমার। আমার স্পষ্ট মনে আছে ঘুমানোর পূর্বে আমি আমার পাশে দেখেছিলাম শিউলি ভাবিকে। বাসের এক অংশ মেয়েদের দখলে আর বাকি অংশ ছেলেদের। কড়া করে বলে দেওয়া হয়েছে ছেলে মেয়ে একসাথে বসবে না। কথাটি আজরান ভাইয়া আর আনভীরের উপর বিশেষ প্রয়োগ করে বলা হয়েছিল। আনভীর তখন কথা বলেনি আর বুঝেছিলেন যে নীলু আর রিমি নামের দুই অগ্নি বালিকা থাকলে আমার সাথে আর কথাই বলতে পারবেন না। বাসের জার্নিটা প্রথম প্রথম আনন্দের লাগলেও ঘন্টা খানেক বাদে চোখে ঘুম জড়িয়ে এসেছিল। শিউলি ভাবির সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। আপাতত বিভ্রান্তে আছি আমি। চট করে মিলিয়ে নিতে পারছি না শিউলি ভাবির জায়গায় এখানে আনভীর এলো কি করে। তাহলে এটাই ধরে নিব যে মধ্যরাতে সবাই ঘুমে বিভোর হয়ে গেলে আনভীর ভাবিকে ম্যানেজ করে এখানে এসেছেন। আমার ঠোঁট কোলে অদ্ভুত হাসি ফুটে উঠলো এবার। মানুষটা কিছুটা পাগলাটে জানি, তবে এটা তো সীমা ছাড়িয়ে অস্থির হবেন এটা আমি ভাবতেই পারিনি। হয়তো ভাবাও অসম্ভব ছিল। অপ্রতুলতার সাথে ওনার গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করার চিন্তায় হাত বাড়াতেই যেন সংকোচ কাজ করলো। নিজেকে এখন ওনার স্ত্রী রূপে মনে হচ্ছে না। ওনারা বাঙালি মেয়েদের মতো হঠাৎ ঘুরপাক খাচ্ছে এখন না, বিয়ের পর সব। আনমনেই হেসে উঠলাম আমি। তখনকার হঠাৎ বিয়ের থেকে এই বিয়ের গ্রহণযোগ্যতা মনে এমন জায়গা নিয়েছে যে সব কিছু নতুন আঙ্গিকে অনুভব হচ্ছে আমার। পাখির কলকাতানো যেন আমার ভাবনাকে সঙ্গে সঙ্গে সায় দিল। নাহিদ ভাইয়াদের বিশাল বাড়িটা খাগড়াছড়ি শহর থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছতে পৌঁছতে রোদ উঠে গিয়েছে। বাস থেকে আমার হ্যান্ডব্যাগ নিয়ে আমি নামলাম। পাশে শিউলি ভাবি। সবাই ওঠার আগে আনভীর জায়গা অদল বদল করে নিয়েছিলেন ভাবির সাথে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, আমার ঘুমানোর পর কেন শিউলি ভাবির সাথে জায়গা চেঞ্জ করলেন আপনি? আনভীর আমার কড়া প্রশ্নের পরোয়া করলেন না, নিজের মতোই শান্ত সুরে বললেন, আজরান ভাইয়ের সাথে থেকে শান্তি আছে। চার জিনিস তাকে দেয়াই ভালো, তাই শিউলি ভাবিকে তার কাছে পাঠিয়েছে। আমি তাজ্জব না হয়ে পারলাম না। অস্ফুট স্বরে বললাম, তাই বলে সবার ঘুমিয়ে যাওয়ার পর আমার পাশে বসে আশেপাশে মশা মেরেছিলেন বুঝি আপনি? আনভীর দুষ্ট হাসি দিলেন, অতঃপর এগিয়ে এলেন কাছে, ফিসফিসানো সম্মোহিত কণ্ঠে বললেন, শুধু মশা মারিনি, আরো অনেক কিছু করেছে। তুমি তো ঘুমে কুটুম হয়েছিলে, আমার এত কিছু করাতে কি আর টের পেয়েছো? উনি স্পষ্টতই ইঙ্গিত দিয়েছিলেন অন্য কিছুর। গাল তখন আমার আপনা আপনি লাল হয়ে গেল। নিজেকে মুড়িয়ে ফেলেছিলাম লজ্জায়। তখন থেকেই বাস থামার আগ পর্যন্ত একবারও চোখে তাকাইনি ওনার দিকে, এমনকি বাস থেকে নেমেও না। সবাই ক্লান্ত হয়ে একে একে নামছেন। নাহিদ ভাই আর ছোট মামা ব্যাগ নামাচ্ছেন এবার। আমি চুপচাপ বড় মামার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম বিশাল আকার বাড়িটি। বাস আসা মাত্রই ভেতরে খবর পাঠানো হলো যে আমরা এসে পড়েছি। তারপর বাড়ির লোকেরা একে একে সবাই এসে পড়লো বাইরে। এর মধ্যে মধ্যবয়স্ক এক মহিলা প্রথমেই সালাম দিলেন আনভীরের বাবা মাকে। জিজ্ঞেস করলেন, কেমন আছেন ভাইজান? আজ কতদিন পর আপনাদের সাথে দেখা। সুযোগ ছাড়া তো আসতেই চান না। এই বোনটার কথা কি একবারও মনে পড়ে না? মহিলার চোখে বিন্দু বিন্দু জল। ঠাউর করতে পারলাম যে ইনি নাহিদ ভাইয়ার মা। চাপা রং, পুরো ঠোঁট, ঘোমটা দেয়া থাকলেও কাঁচা পাকা চুল অন্য মাত্রা দিচ্ছে মহিলাটিকে। নাহিদ ভাইয়ার চেহারা অবিকল ওনার মায়ের মতো। নাহিদ ভাইয়ার বাবাও এসে কোলাকুলি করলেন বাবার সাথে। তবে ওনার স্বভাবটা একটু চাপা ধরনের, যা কথাবার্তার ধাঁচেই ধরা যাচ্ছে। তারপর মহিলা একে একে আমার বড় মামু, মামি, ছোট মামার সাথে পরিচিত হয়ে নিল। বাকি আত্মীয়রা বিকেলের পর আসবে, তাই তাদের আয়োজন পরে হবে বলে স্থির করা হলো। আনভীর নিজেই তারপর নাহিদ ভাইয়ার মাকে গিয়ে জড়িয়ে ধরলেন। ঠোঁটে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে ভূপি? মহিলার চোখ মুখ আনন্দে আটখানা। আনভীরের দুই গালে হাত রেখে পরম চোখে দেখতে থাকলেন ওনাকে। স্নেহপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, কতদিন পর তোর চাঁদ মুখখানা দেখলাম বাবা। তোর বাবার মতো এই ফুপিকে তো ভুলেই গিয়েছিস তুই। জানিস মাঝে মাঝে তোকে কত দেখতে ইচ্ছে হতো। নাহিদের থেকেও তোর কথা মনে পড়তো বেশি। ছোটবেলায় কত আসতি, কত তুই আর আজরান মিলে এই উঠোনে দৌড়াদৌড়ি করেছিস। সময় কত অদ্ভুত, তাই না? এখন তো তোর আর সময় নেই। হাজারো মানুষের ভালোবাসার ভিড়ে এই তুচ্ছ মহিলাকে কি আর
মনে থাকে? আমি স্পষ্ট টের পেলাম ওনার মনের কোণে জমে থাকা মেঘ। আনভির পরম আদরে আগলে ধরলেন ওনার হাত। নরম কণ্ঠে আলাদি সুরে বললেন, সরি ফুপি, তোমার এই ছেলেটাকে এবারের জন্য তো মাফ করে দাও প্লিজ। মাফ করবে না? উনি হেসে দিলেন আনভিরের এমন কাণ্ডে। বললেন, তোর উপরে কি রাগ করে থাকা যায়? দিনে দিনে কত সুন্দর হয়ে যাচ্ছিস রে তুই আনভীর। বিয়েও করছিস। আল্লাহ পাক না করুক মানুষের কুনজর যেন তোর উপরে না পড়ে। তো তোর হবু বেগম কোথায়? এই কথা শুনে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে পড়ি আমি। আনভির মিহি হেসে ইশারায় ওনাকে দেখালেন আমার দিকে। এভাবে সরাসরি তাকানোতে আমি যেন আরো অস্বস্তিতে পড়ে গেলাম। ভদ্রমহিলা কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়েছিলেন আমার দিকে, অতঃপর এগিয়ে এলেন। তুমি তাহলে ইকবালের মেয়ে আহি? বুঝলাম উনি চিনেন আমার বাবাকে, হয়তো সেটা পারিবারিক সূত্র থেকেই। আমি সালাম দিলাম ওনাকে, বললাম আমি সেই মেয়ে। মহিলা বিস্মিত হয়ে তাকিয়ে দেখলেন আমায়, বলে উঠলেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো বেজায় সুন্দর দেখতে। আনভীরের পছন্দ আছে বলতে হবে। এমন মেয়ের জন্য তো যে কেউ জানও দিতে পারবে। আমি লজ্জায় পড়ে গেলাম, তবুও কথা আগানোর জন্য ওনাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ফুপি? উনি কিছুক্ষণ বিমূঢ় হয়ে রইলেন আমার মুখ পানে। হয়তো ফুপি বলেছি বলে মনে মনে খুশিই হয়েছেন বেশ। বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তোমরা সবাই ভেতরে এসে বসো। বিশাল বাসা আমাদের। এই ঘর পুরো ছেলেদের জন্য, আর আরেকটা ঘর মেয়েদের জন্য বরাদ্দ। ওই যে রিমি কি যেন বলছিল, ডেস্টিফিশন। ওই রিমা? রিমি আপু বলল। ফুপি প্রতি উত্তরে বললেন, হ্যাঁ 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 ওটাই। এর জন্য কি আবার রিসোর্ট ফিসোর্ট হোটেল বুক করতে লাগে? আমাদের বিশাল বাড়ি। নাহিদের দাদা খুব শখ করে করেছিলেন এই বাড়ি। জম্পেশ মজা করতে পারবে সবাই, বাধা দেওয়ার কেউ নেই। ফুপির কথা শুনে ভেতরে ভেতরে আনন্দে আটখানা হয়ে গেল নীলু আর রিমি। আনভিকে জব্দ করার জন্য হয়তো এরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। আমি তপ্ত শ্বাস ছাড়লাম। আসলেই ক্লান্ত আমি সহ বাকি সবাই। শিউলি ভাবে যেহেতু প্রেগনেন্ট, তাই দায়িত্বটা এড়িয়ে যেতে চাইনি। তার হাত ধরেই চলে গেলাম ভেতরে। রাত ঝলেছে ধরণীর বুকে, শীতল ছমছমে হাওয়া বহমান এখানে। বাড়ির সামনে বিশাল ঘাসে আচ্ছাদিত সমান্তরাল জায়গায় সাজানো হচ্ছে স্টেজ। আজ দুপুর নাগাদই ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা এসেছে। একে একে আনভির আর আমায় দেখিয়েছে সকল আয়োজন। সব তো ঠিক ছিল, কিন্তু বিরক্ত হলাম এত ভারী লেহেঙ্গা আর মেকআপের সামগ্রী দেখে। সাজগোজে যে আমার অনীহা ব্যাপারটা তা না, কিন্তু এক পর্যায়ে যখন আমায় আর রণবীরকে হাজারো ক্যামেরার মুখোমুখি দাঁড়াতে হবে, তখন সত্যি নার্ভাস হয়ে পড়বো আমি। ছাদে সবাই আড্ডা দিচ্ছি আমরা, আমার সাথে ঈশা আর ধারা বসা। বিকেলে প্যাকিং করে এসেছে দুজন ঢাকা থেকে। এদের রিসিভ করতে গিয়েছে নাহিদ ভাইয়া। নাহিদ ভাইয়াকে দেখে এদের মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। আমার কানে ফিসফিসিয়ে বলল, দোস্ত, এই হ্যান্ডু দেবরটাকে এতদিন কই লুকিয়ে রেখেছিলি তুই? কি ফিগার মাইরি! তাকাইলে হার্ট থুকপুক 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 করতে থাকে। আমি চোখ গরম করে তাকালাম এদের দিকে, বললাম, তোরা মেয়ে জাতটাকে কলঙ্ক বানিয়ে দিলি রে। ছেলে দেখলেই পিনিক উঠে যায় না? মুখ ফলিয়ে বসে রইলে এরা দুজন। এদিকে আমি ভাবছি আনভিরের কথা। আসা পর্যন্ত একবারেও কথা হয়নি ওনার সাথে। বস্তুত কেউ সুযোগই দেয়নি সেটার। নীলু হয়তো খেয়াল করলো সেটা। চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠলো, ফট করছিস কেন আপু? আরে বোঝো না মেয়ে, ভাবি জানতো আমার আনবির ভাইয়ার শোকে পাগল হয়ে যাচ্ছে। রিমি আপুর কথায় অট্ট হাসিতে ফেটে পড়লো সবাই। ওপাশে নাহিদ ভাইও মিটমিটিয়ে হাসছে। গাল লাল হয়ে গেল আমার। এরা সবাই ভয়ঙ্কর রকমের অশ্লীল কথাবার্তা শুরু করেছে। আমি আর কিছুক্ষণ এখানে থাকলে সত্যি সত্যি হয়তো পাগল হয়ে যাব। উঠে যেতে নিব আমার সাথে। উঠে এলো নীলু, রিমি, এমনকি ধারাও। বিরক্ত হলাম আমি। যেখানেই যাই সেখানে এরা বডিগার্ডের মতো আশেপাশে ঘুর ঘুর করে। মূলত আনভিরের সাথে যাতে এক দণ্ডও কথা না হয় সেই প্রচেষ্টা। আমি কিছুক্ষণ পরপরই আশেপাশে দেখেছি আনভিরকে। বারবার আমায় দেখছেন, চোখাচোখিও হয়েছে কয়েকবার। তবে বাবা, মামু আর রাজন ভাইয়ের জন্য ভয়ে এদিকে এগোতে পারলেন না। নাহিদ এবার মোবাইল নিয়ে বসলো আনভিরের পাশে।
আনভীর বিড়বিড়িয়ে বলল, এভাবে কতদিন জ্বালাতন করবি তোরা? আমার বউ দুনিয়ার সবার সাথে হেসে খেলে কথা বলছে, অথচ বদমাশগুলো আমায় কথা বলতেই দিচ্ছে না। বাবার জন্য এগোতেও পারছি না ভয়ে। অন্য সময় হলে আনভীরের শোকে সমান সমবেদনা জানাতো নাহিদ, তবে এবার এই প্রথম সে মনে মনে শয়তানি আনন্দে মেতে উঠল। বিড়বিড়িয়ে বলল, আপনারা দুই মিয়া বেবি আমার সিঙ্গেল লাইফের পুরো 12টা বাজিয়ে দিয়েছিলেন না আনবীর ভাই। এক মাঘে শীত যায় না। এতদিন আমার সামনে বউ নিয়ে দিব্যি কাটিয়ে আমার বউয়ের অভাব বুঝেছিলেন না, এবার বুঝবেন ঠেলা। আজকে আপনার এই রূপে আনবীর ভাই হার্ট অ্যাটাক করবে ভাবি। নাহিদ ভাইয়ের এই কথায় আমি অপ্রস্তুত হয়ে গেলাম। সবার চোখে মুখে সেই একই অভিব্যক্তি। চারিদিকের হইচই স্বপ্নের মতো লাগছে আমার কাছে। সবার এই হইচই, আনন্দ, সবকিছু আমার আর আনভীরকে ঘিরে। আজ আমার আর আনভীরের গায়ে হলুদ। বিষয়টা মনে আসতেই যতটা না আনন্দ অনুভব করি, তার থেকেও আরো বেশি অনুভব করি প্রশান্তি। আর লুকোচুরি নেই, আর ভয়ে থাকতে হবে না কেউ দেখবে কিনা, দেখলে কি ভাববে। এখন শুধুই আমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার সময়। দিনে দিনে আনভীর নামক মানুষটা আমার সারা অস্তিত্বে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে এর চেয়ে কখনো পরিত্রাণ পাওয়ার ইচ্ছে নেই আমার। এভাবেই জুড়ে থাকবো ওনার সাথে, এভাবেই সাদরে গ্রহণ করে নিব ওনার সব পাগলামো। বেডে বসে আছি আমি, আমার গায়ে চড়ানো, গায়ে হলুদের হালকা রঙের শাড়ি, মুখে মানানসই সাজ। আয়নায় যতবার নিজেকে দেখি ততবারই অবাক হচ্ছি এই রূপে দেখে। মনে হচ্ছে ঘোরে আছি আমি। আমার এই স্বপ্ন নিমিষেই হয়তো চুরমার হয়ে যেতে পারে, কিন্তু না, এমন কিছুই হবে না জানি আমি। নীলু নাহিদ ভাইয়ের সাথে আমায় দেখে বলে উঠলো, আহারে, আমার আপুটাকে পুরো রানী লাগছে। আজ তো আনভীর ভাইয়া এই রূপ দেখে মরেই যাবে। এমনিতেই তার কত কষ্ট, দুদিন ধরে বউকে তার সাথে ঘেঁষতে দেই না। কথাটি শুনে অট্ট হাসিতে ফেটে পড়লো সবাই। ঈশা, ধারা সবাই নিজের শাড়ি পরে মেকআপ করতে ব্যস্ত। শিউলি ভাবে একটা হালকা কারুকাজের 3 পিস পরেছে। আজরান ভাইয়া কড়াকড়িভাবে বলে দিয়েছে এই অবস্থায় কোনো ধরনের কোনো নড়াচড়ি করতে না। ভাবির মুখ বিষণ্ণ দেখে আমি জড়িয়ে ধরলাম তাকে হালকা করে। আদুরে কণ্ঠে বললাম, এমন গুলুমুলু ভাবিটা রাগ করে থাকলে কি ভালো লাগে? তুমি এমন করে থাকলে আমার নিজেরও তো ভালো লাগবে না, বলো? কি করব বলো, কত ইচ্ছে ছিল তোমার আর আনবীরের বিয়েতে একসাথে এক হাতে সব সামলাবো। আমার দেবরটাকে আচ্ছা মতো ধোলাই দিব। তোমার সাথে কড়া কথা বললে আর হলোটা কি? আমি নড়াচড়া করলে দেবর আর দেবরের ভাই মিলে পারলে আমায় ধমকের উপর রাখে। আমি চুপটি হাসলাম ভাবির এমন কথা শুনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।